তোমাদের হচ্ছে কি বলে আজকে ম্যাথস গুলো সবকটা করেছো তোমরা? মানে ওখানে কিছু ডাউট আছে? ডাউট নেই তো? তো আজকে ম্যাথস এর ক্লাস হবে না, আজকে হিস্ট্রি আর জিওগ্রাফি ক্লাস হবে। ওকে? আর নেক্সট ক্লাসে আমি হচ্ছে তোমার কেমিস্ট্রির একটা চ্যাপ্টার হবে আর ম্যাথস এর ক্লাস হবে। কারণ ফিজিক্স এর চ্যাপ্টারটা হয়ে গেছে, ফিজিক্স এর চ্যাপ্টারের পিডিএফ নোট যেটা কোশ্চেন অ্যানসার করে যে লেখা যেটা রয়েছে ওইটা ওয়েবসাইটে আপলোড করে দেবো। আর অজমি তুমি ওয়েবসাইটে ভিডিও দেখতে পাচ্ছ তো এবার? ইকো সাউন্ডটা অ্যাকচুয়ালি রেকর্ডেড টাইমে প্রবলেম হয়েছে, মানে তোমাদের ভয়েস গুলো নিয়েও যখন করেছি না ওই জন্য ইকো হয়ে গেছে। সাউন্ডটা একটু ভলিউম কমিয়ে শুনবে দেখুন, তাহলে ঠিকঠাক হবে। আমি মানে যে তোমরা যে কথাগুলো বলছো ওগুলো যদি আমি মানে রেকর্ড না করি তাহলে তোমাদের কথাটা বাদ দিতে ভালো ক্লাস হচ্ছে না। মানে পরে যখন শুনবে তোমাদের ভালো লাগবে। বা এমনি আমরা শুধু উইদাউট ক্লাস ছাড়াও এমনি টোটাল ক্লাসের ভিডিও থাকবে, সেটা পরের দিকে দেওয়া হবে। মানে বিশেষ করে ম্যাথসের প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করে একটা ভিডিও থাকবে। আর ফিজিক্যাল সায়েন্সেরও তাই, মানে যেখানে কোনো স্টুডেন্টের ভয়েস থাকবে, যেটাকে বলে রেকর্ডেড ভিডিও। ওকে? তাহলে আজকে আমি হচ্ছে কি বলে সরে যাচ্ছি, স্যার বলবেন মানে তোমাদের আর্টসের সাবজেক্টগুলো দেখবে। ওকে? কিছু প্রবলেম হলে আমি আসছি, ঠিক আছে? তোমাদের এই বইটা রয়েছে তো? মানে এই চ্যাপ্টার গুলো মানে এই যে এটা জিওগ্রাফি চ্যাপ্টার, জিওগ্রাফির মানে কোন চ্যাপ্টার ফার্স্ট কেমিস্ট্রি হবে সেটা বলে দিয়েছে স্কুলে? ওকে, ঠিক আছে। মানে প্রথম দুটো চ্যাপ্টার না তিনটে চ্যাপ্টার আছে বইয়ের পেছনে? কারণ আমার কাছে যে বইটা ওকে তিনটে চ্যাপ্টার। তো যাই হোক, মোটামুটি দেখো এখানে তোমার স্যার সব বলে দেবে, ওটা নিয়ে চাপ নেই। ঠিক আছে? তাহলে তোমরা আমি তাহলে সরে যাচ্ছি কিন্তু। ওকে? ঠিক আছে, আমরা আরম্ভ করছি। হ্যাঁ, এই বইটা খোলো, তোমাদের কাছে রাখো। দেখো পৃথিবীর আমাদের যে পৃথিবীর যে জিওগ্রাফি এটা প্রথম ফার্স্ট ইউনিট হচ্ছে পৃথিবীর অন্দরমহল। হ্যাঁ, আমরা ফার্স্ট ইউনিটের উপরে আজকে আলোচনা করব। অন্দরমহল বলতে কি বোঝায় জানা যায় যে ভেতরকার যে ব্যাপার, পৃথিবীর ভেতরকার বিষয়বস্তুগুলো। এটাকে যদি আমরা পৃথিবী হিসেবে চিহ্নিত করি, পাশের পৃথিবী চিহ্ন আছে, যে এর ভেতরে আমাদের কি আছে সেই সম্পর্কে বিস্তারিত জানা, কি দিয়ে গঠিত হয়েছে, ভূপৃষ্ঠ কিভাবে গঠিত হয়েছে, কি উপাদান আছে এর মধ্যে, সেই সব সম্পর্কে বিস্তারিত তোমাদের যে মানে ক্লাস 8 এর উপযোগী যে সমস্ত কথাবার্তা বা যেগুলো সংক্ষেপে সেগুলো আলোচনা করা আছে। উঁচু ক্লাসে হায়ার লেভেলে তোমাদের বিস্তারিত ভাবে স্পেশাল পেপার হিসেবে যখন জিওগ্রাফি পড়বে বিস্তারিত ভাবে জানতে পারবে। এখানে দেখো বলছে যে আগামী 48 ঘন্টা রাজ্যে শৈত্য প্রবাহ চলবে। এর মানেটা যে যেহেতু শীতকাল, ঋতু পরিবর্তন হয়েছে, ঋতু পরিবর্তন হয়ে আমাদের যে বায়ুমণ্ডলের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে আমাদের যে শীত এসেছে সেই শীতটাকেই বোঝাচ্ছে যে শৈত্য প্রবাহ চলবে গোটা রাজ্যে। আগামী 48 ঘন্টা গোটা রাজ্যে শৈত্য প্রবাহ চলবে। তো এটা হচ্ছে একটা ওয়েদারের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করছে। দেখো এখানে সব শীতের পোশাক পরে রয়েছে। হ্যাঁ, শীতের পোশাক পরে রয়েছে, পাহাড় এবং সেখানে শৈত্য প্রবাহ চলছে। এবং কিভাবে করেছে একটা গল্প আকারে করেছে। দেখো যে সেখানে আমি গল্পটার ভেতরে যাচ্ছি না, তোমরা এগুলো ডিটেইলে দেখে নেবে, যেগুলো বলার দরকার আমি বলে দেবো।
রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল, এরকম একটা গল্প দাদু শোনাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ভূপৃষ্ঠের নিচে কি আছে জানতে পারি। ভূপৃষ্ঠের নিচে তাহলে আমাদের কি আছে, তারপরে এইগুলো নিয়ে খোঁড়াখুড়ি করে ওরা মানে যত জানার আগ্রহ প্রকাশ করছে, তখন ওরা বিস্তারিত ভাবে ওরা জানছে পৃথিবীর যে শক্তপিঠটার উপর আমরা আছি তার নিচে কি আছে। হ্যাঁ, শক্তপিঠটার নামটা মাটি এবং পাথর, তার নিচে পাথর, এইসব বেশ বলছে, এগুলোতে ভেতরে রয়েছে। পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর তত্ত্ব খুঁজতে হবে। কেন্দ্র পর্যন্ত করতে গেলে কেন্দ্র ব্যাসার্ধ হচ্ছে এইটা, এবং কেন্দ্রের দূরত্ব হচ্ছে ৬,৩৭০ কিমি। পৃথিবীর কেন্দ্র ব্যাসার্ধ নিশ্চয়ই বোঝে, পুরো যে ইয়েটা ব্যাস তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে ৬,৩৭০ কিমি। ঠিক আছে। দেখো বইটা তোমরা কাছে রাখো, ওইগুলোই আমি আলোচনা করবো ডিটেইলে। পৃথিবীর ভেতরটা দেখার জন্য ৬,৩৭০ কিমি যে মাটি খুঁড়ে আমাদের বের করা কি সম্ভব? সেটা সম্ভব নয়। তবুও আমাদের যেহেতু আমাদের জিওগ্রাফিক্যাল অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা গভীরতা, যেমন সমুদ্রের গভীরতা মাপতে পারি। সমুদ্রের তলদেশে যা দরকার নেই মানুষকে, আমরা ইনস্ট্রুমেন্টকে প্রবেশ করিয়ে সেখানে গভীরতা নির্ণয় করতে পারি। দক্ষিণ আফ্রিকা পৃথিবীর গভীরতম খনির যে সেখানে সোনা পাওয়া গেছে, সেখানে গভীরতা ছিল 3 থেকে 4 কিমি। রবিনসন দ্বীপ বললেন উনি একজন, এটা দ্বীপ নামে পরিচিত হয়েছে, রবিনসন দ্বীপ। মানে সেই দ্বীপটার গভীরতার নামটা হচ্ছে রবিনসন দ্বীপ, 3 থেকে 4 কিমি। জানা গেছে প্রতি 33 কিমি গভীরতায় প্রায় 1 সেন্টিমিটার মাত্রা পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। 33 কিমি যদি গভীরতা খোঁড়া যায়, তাহলে 1 সেন্টিমিটার করে তাপমাত্রাটা বাড়ছে। তাহলে এরকম ভাবেই তাপমাত্রা বাড়তে যত খুঁড়ে খনন করে যাওয়া যাবে, তত তাপমাত্রা কিন্তু ওই 33 এর জন্য 1 সেন্টিমিটার করে বাড়বে, তাপমাত্রা বাড়বে। সেই জন্য 15 সেন্টিমিটার, তাহলে অঙ্কের হিসেবে রবিনসন দ্বীপের সোনার খনি শ্রমিকদের কত গরম সহ্য করতে হয় সেটা দেখো যে 33 কিমি যদি গভীরতা আমরা যাই, তাহলে 1 সেন্টিমিটার তাপমাত্রা আমরা পাবো। এরকমই ৬,৩৭০ কিমি যখন আমরা গভীরতায় প্রবেশ করব, তখন যে তাপমাত্রা কত হবে সেটা কিন্তু এই অঙ্কের হিসেবে আমরা বের করতে পারবো। 33 এর জন্য যদি 1 হয়, তাহলে ৬,৩৭০ জন্য কত হবে সেটা আমরা গণিতের সাহায্যে প্রকাশ করতে পারবো, এবং সেখানে তাপমাত্রাটা কত সেটা আমরা প্রকাশ করবো। কিন্তু কিভাবে সোনার খনিতে শ্রমিকদের এই তাপমাত্রাটা সহ্য করতে হয় সেটাও আমরা জানতে পারছি। পৃথিবীর যে ইয়েটা দেখো, এখানে একটা গর্ত আছে, গর্ত খুঁড়ে যে ইয়েটা গভীরতা গেছে, কৃত্রিম ভাবে আমরা এগুলো করে থাকি। গভীরতা জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা দ্বীপের উপদ্বীপের 12 কিমি গভীর গর্তটা হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। এইগুলো শর্ট কোশ্চেনের জন্য একটু আন্ডারলাইন করে রাখো। ঠিক আছে, যদিও আমাদের বোর্ড পড়া রয়েছে। দেখবে পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। এই যে এটা হচ্ছে কৃত্রিম গর্ত। পৃথিবীর গভীরতা ৬,৩৭০ কিমি। গভীরতার কাছে 12 কিমি খুবই নগণ্য। এই যে 12 কিমি গর্তটা করেছে কৃত্রিম, এটা খুবই নগণ্য, কিন্তু আমাদের গভীরতা ৬,৩৭০ কিমি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কত কঠিন। যে এবং সবই যে আমরা এখনই জেনে ফেলবো বা ফেলেছি সেটা কিন্তু সম্ভব নয়। সেই জন্য নেক্সট বলছে দেখো, পৃথিবীর রহস্য আছে। এর মধ্যে রহস্য আছে এবং রহস্য জানার চেষ্টা করা হচ্ছে। অনবরত আমরা সেগুলো জানার চেষ্টা করছি রিসার্চ মেথোডোলজির সাহায্যে, এবং আগামী দিনে আরো নতুন তথ্য আমরা জানতে পারবো। সেই জন্য পৃথিবীর এটাকে আমরা রহস্যজনক হিসেবে বলি। পৃথিবীর রহস্যটা কি? দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে এখানে অগ্নুৎপাত হয়েছে, লাভা এখানে পড়ছে আগ্নেয়গিরি থেকে, এখানে লাভাটা বেরিয়ে আসছে। আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয়।
এটা তোমরা জানো আগে যে আগ্নেয়গিরি কিভাবে অগ্নুৎপাত হয়? ছবি দেখেছো কোনোদিন? হ্যালো 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 ছবি দেখেছো নিশ্চয়ই। এটা হচ্ছে আগ্নেয়গিরির লাভা। একটু রেসপন্ড করবে হ্যালো বললে, মানে তবে বুঝতে পারবো আমি। আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বেরোচ্ছে। এই যে লাভাটা ভূপৃষ্ঠে যে যত গভীরে যাওয়া যাচ্ছে তাপমাত্রা তত বেশি হচ্ছে। আমরা আগে জানলাম যে 6370 কিমিতে কতটা তাহলে উত্তপ্ত অবস্থা থাকে। 33 কিমি গেলে 1 সেন্টিমিটার করে তাপমাত্রা বাড়ছে। তাহলে 6033 এর জন্য কত তাপমাত্রা? সেখানে কিন্তু এই অগ্নুৎপাত অর্ধতরল অবস্থায় উত্তপ্ত যে লাভা সেগুলো বেরোচ্ছে। এটা লাভা, এটা বেরিয়ে যাচ্ছে আগ্নেয়গিরির মুখ থেকে। কখনো কখনো প্রবল ভূমিকম্পের ফলে সেকেন্ড পিকচারটা দেখো, প্রবল ভূমিকম্প ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। ভূমিকম্প নিশ্চয়ই আগে কথা শুনেছো যে কোনো একটা প্লেট যে যদি সরে যায়, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে সরে যায়, প্লেটের উপরই তো পুরোটা দাঁড়িয়ে রয়েছে পৃথিবীটা। কোনোভাবে যদি সরে যায় বা উপর নিচে করে, তাহলে ক্ষণিকের জন্য একটা ভূমিকম্প হবে। ভূমিকম্প মানে সবটা কিন্তু উপর নিচে হয়। সেই জন্য এই ভূমিকম্প কখনো কখনো প্রবল ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠটা, এই যে পৃথিবীটা আমাদের তখন কেঁপে উঠছে। উষ্ণ প্রশমনের ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। উষ্ণ প্রশমন নিশ্চয়ই জানো, আমাদের কাছাকাছি জায়গায় ইয়েতে আছে, বক্রেশ্বরে উষ্ণ প্রশমন আছে। গিয়েছিলে কোনোদিন? যদি থেকে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে উষ্ণ প্রশমনে ভূগর্ভ থেকে উত্তপ্ত যে জল, ফুটন্ত জল, সেটা বের হয়। সেখানে দেখতে পারবে যে কতখানি গভীর, কতখানি ফুটন্ত অবস্থায় থাকছে। সেখানে আমরা দেখেছি টেস্ট করে, যদি জাল দেয়া হয়, হ্যাঁ, খানিকক্ষণ পরে দেখা যাবে যে সেখানে ভাত হয়ে গেছে, মানে এতটাই ফুটন্ত থাকে। এবং তার সাথে ফুটন্ত জলের সঙ্গে কিন্তু আমরা দেখেছি কিছু গ্যাস থাকে। সেই গ্যাসগুলো সংগ্রহ করে ল্যাবরেটরিতেও নিয়ে যাওয়া হয় এবং কাজ করা হয়। উষ্ণ প্রশমনের ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। তাহলে পৃথিবীর রহস্য এর মধ্যে কি কি রয়েছে? আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল লাভা বের হয়, ভূপৃষ্ঠ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে, এবং উষ্ণ প্রশমনে ভূগর্ভ থেকে উত্তপ্ত যে ফুটন্ত জল বের হয়। তাই তো আমরা জানতে পারছি উত্তপ্ত পৃথিবীর রহস্যের মধ্যে পশ্চিমবঙ্গ তথা ভারতে ঘটে যায় এরকম ঘটনা সংবাদপত্র থেকে আমরা নানা রকমের সংগ্রহ করে আমরা একটা কোলাজ, এরকম ভাবে কোলাজটা আমরা বানাতে পারি। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে না? ও, অঞ্জন হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, তাই তো? আস্তে আস্তে বলবো? তাড়াতাড়ি বললে বোধহয় একটু হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে। এইখান পর্যন্ত বুঝতে পারছো? এবং তাহলে আমরা জানলাম কি এইখানটা একটু রহস্যের যে ব্যাপারটা, সেখানটা আমরা জানলাম কিছু পয়েন্ট। আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা অবস্থায় বের হয় এবং ভূপৃষ্ঠ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে, আর উষ্ণ প্রশমনে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। এগুলো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দেখতে পাই যে সত্যি সত্যি এগুলো আছে কি নেই। তারপরে পরিপৃষ্ঠ সময়ের সাথে সাথে পরিপৃষ্ঠটাও আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় এবং পৃথিবীর অভ্যন্তরের ভাগ এখন বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। আমরা যখন এখানে একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছে, দেখবে বাটিতে ফুটন্ত দুধ যখন রেখে দেওয়া হয়, উপরিপৃষ্ঠটা কি হয়, সর পড়ে যায় তো। সেই সরটা আমরা হাত দিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে যখন দুধটা হাত দেওয়া হচ্ছে তখন দেখবে গরম আছে। পৃথিবীর পৃষ্ঠটাও তেমনি, পৃথিবীর উপরিভাগটা ঠান্ডা হলেও ভেতরে কিন্তু যত গভীরে যাওয়া যাবে তত উত্তপ্ত অবস্থায় থাকবে। সেই জন্য আমরা আগে বললাম যে গভীরতায় যত প্রবেশ করা যায় তত তাপমাত্রা বাড়বে। তো সেই জন্য কি হচ্ছে, পৃথিবীর ভূপৃষ্ঠে, পৃথিবীর গভীরে যে জল আছে সেই জলটাও কিন্তু ওই উষ্ণ প্রশমন মানে কি, জলটাও গরম অবস্থায় রয়েছে, সেই জলটা বাইরে বেরিয়ে আসছে।
এখানে উদাহরণের সাহায্যে দেখাচ্ছে একটা যে পাত্রের মধ্যে বাটিতে গরম দুধ ভালো ওপরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু নিচেটা খানিকটা গরম থাকে। এটা পৃথিবীর সঙ্গে যদি তুলনা করা হয় এটাকে আমাদের তুলনা করে দেখাচ্ছে যে পরিবেশটা ঠান্ডা কিন্তু ভেতরটা ভেতরে যত যা যাচ্ছে গভীরে তত কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। সেজন্য সেখানে যা কিছু উপাদান রয়েছে সেগুলো কিন্তু তরল অবস্থায় রয়েছে এবং যে সেগুলো যখন বেরোবে সেগুলো লাভা হিসেবে বেরোয়। এবার ছবি দেখো এখানে একটা জিনিস করছে যেটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখো উত্তপ্ত লাভা ম্যাগমা নাম দিচ্ছে ম্যাগমা জিওগ্রাফির ভাষায় বলছে ম্যাগমা কি ম্যাগমা হচ্ছে ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থা থাকলে তাকে ম্যাগমা। ম্যাগমাটা হচ্ছে চাপ এবং তাপ এই দুটো একসঙ্গে। চাপটা কেন রয়েছে ভূপৃষ্ঠের চাপটা নানা উপাদান রয়েছে যে ওয়েটটা হচ্ছে সেটা চাপটা পড়ছে আর তাপ তো এমনিতেই উত্তপ্ত অবস্থায় রয়েছে চাপ এবং তাপে যে পদার্থ গ্যাস বাষ্প যে মিশিয়ে আছে সেই মিশ্রিত অবস্থায় গলিত অবস্থায় আছে। সেই গলিত অবস্থায় থাকার নামটাই হচ্ছে এই যে গলিত অবস্থায় রয়েছে এটা লক্ষ্য করো লাল হচ্ছে তার মানে হচ্ছে মানে লোহা যেরকম আগুনে ধরলে উত্তপ্ত হয়ে যেরকম লাল হয়ে যায় এটাও তেমনি লাল হয়ে আছে। দেখতে পেয়েছো ছবিতে এইটাকে বলছে ম্যাগমা। এটা যখন তোমরা ডেফিনিশনে পড়বে ম্যাগমা কি তখন তোমরা এটা এঁকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে পাশে। আর ডেফিনিশন হচ্ছে ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ এবং তাপ গ্যাস এবং বাষ্প মিশ্রিত হয়ে গ্যাসীয় অবস্থায় যখন থাকবে তাকে ম্যাগমা বলে। একটু বোর্ডে দেখে নাও ক্লিয়ার হলে কিছু কোশ্চেন থাকলে বলো। ম্যাগমা কাকে বলে কি বুঝতে পারলে? হ্যালো ওদের একটু তাড়াতাড়ি হয়ে গেল না ওরা হ্যালো না এখন কোনো রেসপন্স হ্যালো এটা চেঞ্জ করবো হ্যাঁ হ্যালো ম্যাগমা কি বুঝতে পারলে? একটু দেখে না বইয়ের ভাষাটা একটু দেখে না কোনো ডিফিকাল্টি থাকলে আমি আস্তে বলছি তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে বলে সাউন্ডটা একটু বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে ডেফিনেটলি সঙ্গে বলবে। এই পিকচারটা যখন করবে তখন তোমরা কিন্তু যখন ইয়েটা ব্যাখ্যা করবে তখন ছবিটা পাশে জিওগ্রাফির নিয়মে ছবি পাশে করা এটা অভ্যাস করতে হবে। আগামী দিনে স্পেশাল যখন হবে তখন কিন্তু এইগুলো মানে পারফেক্ট বোঝাতে কাজে লাগবে। এই ম্যাগমা ছবিটা তখন করবে। ডেফিনেশনটা তাহলে হলো ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। এরপরে একটা জিনিস আছে ওই যে আমরা আগে বললাম যে যেটা বেরোচ্ছে এই যে লাভা ম্যাগমার পরে আরেকটা জিনিস হচ্ছে লাভা। হ্যাঁ বাষ্প তো অবশ্যই থাকবে কারণ ঠান্ডা হচ্ছে তো ওই যে তুমি দুধটার সঙ্গে কল্পনা করো এইটা বায়ুমণ্ডলের সংস্পর্শে আসছে তো বেরিয়ে যাচ্ছে তো যখন বেরিয়ে যাচ্ছে বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে তখন বাষ্প হয়ে যাচ্ছে তো তবেই তো ঠান্ডা হতে শুরু করছে ভূপৃষ্ঠটা কিন্তু ভেতরটা সবসময় তো গরম থাকছে। বুঝতে পারলে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থা থাকে এটা মিশ্রিত হয়ে আছে পদার্থগুলো সিলিকন মিথেন বিভিন্ন গ্যাস এগুলো মিশ্রিত হয়ে বাষ্পের আকারে রয়েছে বেরিতে চাইছে প্রচন্ড চাপ এবং তাপে তারা বেরিতে চাইছে। এক একটা পদার্থের এক একটা ধর্ম তো আছে সেই জন্য গলিত অবস্থায় এখানে রয়েছে সেটাকে ম্যাগমা। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে লাভা। দেখো
অনুপাতে আগ্নেয়গিরিতে এটা এইখানে কিন্তু সবসময় ঘুরতে থাকবে, আর এই যে সাইডে যেগুলো রাখছে সেইগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং শক্ত পদার্থে পাথরে পরিণত হয় কখনো কখনো। লাভা কি ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা। এই যে ফাটলগুলো লক্ষ্য করো, এই ফাটলগুলো দিয়ে যখন বেরিয়ে আসবে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা, ওই যে আগেরটা, এইটা এই অর্ধতরল যে ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। লাভা ম্যাগমা আলাদা, যখন বেরিয়ে আসছে বাইরে বেরিয়ে আসছে তাকে লাভা বলে। হ্যাঁ, বেরিয়ে যাওয়াটাকে। আর গলিত অবস্থায় যখন থাকছে তাকে ম্যাগমা বলে। হ্যাঁ, ম্যাগমা বলে। হ্যাঁ, রাইট। একবারে ক্লিয়ার কনসেপ্ট, খালি বুঝতে পারবে। যখন বেরিয়ে আসাটা কি লাভা বলে। লাভা অবস্থায় বেরিয়ে আসে, ম্যাগমা অবস্থায় থাকে। ঠিক আছে। এটা ডেফিনেশনটাকে ম্যাগমা এবং লাভার মধ্যে ডেফিনেশন কি আছে সেটা পরে আরো শর্ট কোশ্চেন হয়তো দিতে পারে। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যেটা ভিতরের অবস্থায় সুপ্ত অবস্থায় থাকছে গলিত অবস্থায়, আর এটা হচ্ছে বাইরে বেরিয়ে আসা, ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসাটাকে লাভা বলে। তারপরে কি বলছে, তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে। কনসেপ্টটা আছে। তাপ যখন আমরা কোনো কিছুতে পদার্থ দিই তখন কি হয়, সেটা গলে আস্তে আস্তে গলতে থাকে। যেমন সোনাকে যদি তাপ দিই আস্তে আস্তে গলতে থাকবে, গলতে কি হবে, তরলে পরিণত হবে। তাপ বাড়লে তাপমাত্রা যত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে শুরু করে জানি, তাহলে তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয়, আয়তনে তখন বাড়ে। এবং চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। চাপ বাড়লে এগুলো ফিজিক্সের কনসেপ্ট। চাপ বাড়লে আয়তন তখন কমে যায়। পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটোই খুব বেশি। চাপ এবং তাপ দেখো, ওই যে গলিত অবস্থায় রয়েছে, এখানে তাপটা মানে খুব বেশি আছে বলে গলিত অবস্থায় রয়েছে। আর ওই যে চাপটা রয়েছে ভেতরে রয়েছে, যত চাপ বাড়ছে তত হচ্ছে পদার্থের আয়তনটা আস্তে মানে ছোট আকারে রয়েছে, বাইরে যখন বেরিয়ে আসবে তখন বিশাল আকার ধারণ করে আসছে। এটাকেই বলতে যায় চাপ বাড়লে পদার্থের আয়তন কমে যায়। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি। যার ফলে কি হচ্ছে, আগ্নেয়গিরির মুখ থেকে যখন লাভাটা বেরোচ্ছে প্রচন্ড আওয়াজ করে বেরোচ্ছে, তাই না? চাপ এবং হ্যাঁ, ওইটাই তো বারবার করছি। চাপ বাড়লে পদার্থের আয়তন বাড়ে। পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটোই খুব বেশি। সেখানে পদার্থের কি অবস্থা আছে সেটাকে আমাদের জানানোর চেষ্টা করতে হবে। চাপ এবং তাপ মানে প্রচন্ড তাপ ভেতরে রয়েছে বলি তরল অবস্থায় রয়েছে, আর চাপটা আছে বলে সে বেরোতে পারছে না, বেরোবার চেষ্টা করছে। প্রচন্ড চাপ আছে এই ভেতরে যখন রয়েছে, ওটা অ্যাকচুয়ালি গলিত অবস্থায় রয়েছে, ওটা বেরোতে চাইছে। তারপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপটা এবং তাপটা একসঙ্গে ক্রিয়া করছে, যার ফলে ওই যে বাষ্প হচ্ছে আগ্নেয়গিরি যখন ফেটে হয় তখন ছড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে যায়। দেখবে যে কোনো বইতে আছে যে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ছে, বাস্ট হয়ে যাচ্ছে। মানে ধীরে যদিও আস্তে আস্তে বেরোয়, একদিনে হঠাৎ করে আস্তে আস্তে বেরোতে থাকে। তো উৎস মুখ কোনো একটা জায়গা থাকে, উৎস থেকে আস্তে আস্তে হয়। কখনো বাস্ট হয়, সেটা হচ্ছে কোনো ফাটল খুঁজে পায় না, সেই ফাটল দিয়ে বেরোবে। ফাটল বেরোতে না পেয়ে তখন কি হচ্ছে, বাস্ট বোমের আকারে বোম যেরকম ভাবে বাস্ট হয়ে যায় সেরকম ভাবে বাস্ট হয়ে যায় আগ্নেয়গিরির মুখটা। চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটোই খুব বেশি। এবং তাহলে পদার্থ কি অবস্থায় আছে, বিভিন্ন যে পদার্থগুলো আছে তাহলে কি অবস্থায় আছে, গলিত অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে? গ্যাসীয় অবস্থায় কিছু রয়েছে, গলিত অবস্থাতেও কিছু রয়েছে, তরল অবস্থাতেও কিছু রয়েছে। কারণ আমরা জানি পদার্থের
তিনটে অবস্থা, তাই তো? পদার্থ কটা অবস্থায় থাকে? তিনটে অবস্থা থাকে, কঠিন, তরল, গ্যাসীয়, রাইট, গ্যাসীয়। এই কনসেপ্ট গুলো যত আমরা ক্লিয়ার করতে পারবো তত আমাদের সাবজেক্টটা বুঝতে সুবিধা হবে। আমরা এইভাবেই আলোচনা করব, যেখানে প্রবলেম হবে সেটা বলবো। তোমাদের সঙ্গে নিয়েই আমরা আলোচনাটা করব। পদার্থ তাহলে কি অবস্থা থাকে সেটা আমরা আস্তে আস্তে জানবো। তাহলে লাভা কাকে বলে, ম্যাগমা কাকে বলে জানলাম। আর তাপ যত বাড়তে থাকবে পদার্থ গলে তরলে পরিণত হবে, সেই তরলটা বাইরে বেরিয়ে আসবে লাভা অবস্থায়। এটাই স্বাভাবিক নিয়ম। এবং আমাদের কোশ্চেন হচ্ছে চাপ এবং তাপ দুটো খুব প্রচন্ড আকারে রয়েছে এবং খুব বেশি ভূপৃষ্ঠের পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটি খুব বেশি পরিমাণে আছে। এটা আমরা জানতে পারলাম। এবার কি বলছে দেখো, কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি? পৃথিবীর কেন্দ্র পৃথিবীর ধরো এটা পৃথিবীতে রয়েছে, এই মাঝখানটা আমরা যেতে পারি কেন? এটা হচ্ছে কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি। কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? এই অভ্যন্তরের ভেতরকার যে তথ্যগুলো সেগুলো কেন পাই না? স্বাভাবিক নিয়মিততা বলতে পারবো বই না পড়ে। কেন আমরা যেতে পারি এই মাঝখানটা কেন যেতে পারি? রাইট, প্রচন্ড তাপ আছে। সেই তাপে আমরা তো মারা যাব, কিছু আমরা যেতেও পারবো না, কোনো তথ্য নিতে পারবো। পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি এবং পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্যও পাই। কোনো কিছু পাঠানো সম্ভব নয়, কারণ কোনো যন্ত্র বা কিছু পাঠাতে গেলেও সেখানে গলে যাবে। এত মানে তাপমাত্রা থাকে সেখানে, গলে তরলে পড়ে যাবে। উত্তরটা একদম পারফেক্ট, কারণ চাপ এবং তাপের ফলে আমরা পৃথিবীর অভ্যন্তরে বা কেন্দ্র পর্যন্ত যেতে পারি। একদম খুঁটিনাটি বিষয়গুলো যখন তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবে তখন কিন্তু তোমার জানাটা পরিপূর্ণ হবে। তাহলে আমরা এই দুটো উত্তর সম্পর্কে জেনে নিলাম। এই যে বক্রেশ্বরের তাপবিদ্যুৎ যে আছে, তাপবিদ্যুতের এখানে বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রসবন হট স্প্রিংটা দেখেছি। মাটির নিচ থেকে আপনি গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে অনবরত। এই যে উষ্ণ প্রসবন আমরা সচক্ষে দেখেছি। তোমরা যদি যাও ওটা দেখবে। এবং এই যে বাষ্প আকারে উঠছে না জলটা কিন্তু ফুটছে, টকবক করে ফুটছে, এখানে ধারটা ঘেরা রয়েছে, জাল দিয়ে ঘেরা রয়েছে। এই যে বাষ্প আকারে উঠছে, এই বাষ্পের সঙ্গে কিছু গ্যাস আছে, মিথেন গ্যাস অনেকে ইয়ে করে বা হাইড্রোক্লোরিক গ্যাস, বিভিন্ন গ্যাস আছে। একসাথে গ্যাস পাওয়া যাবে না, কোনো গ্যাসের অ্যামোনিয়ার মতো গ্যাস আছে। কখন কিরকম গ্যাস বেরোবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, এই গ্যাসটাই সবসময় বেরোচ্ছে। এই গ্যাসের গন্ধটাই এবং সেই গ্যাস এই বাষ্পগুলো ধরে নিয়ে এখানে কিন্তু রিসার্চ চলছে এবং সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারে ভরে রিসার্চের সেন্টারে পাঠাচ্ছে কি পরিমাণে, কত পরিমাণে কি গ্যাস কি অবস্থায় পাচ্ছে। পৃথিবীর ভৌমজল, পৃথিবীর ভেতরকার জলকে ভৌমজল বলে। ভৌমজল কি? পৃথিবীর ভেতরকার জল। ভূতাপে পৃথিবীর ভেতরকার তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। ভেতরকার যে জলটা রয়েছে পৃথিবীর ভূতাপে অর্থাৎ ভেতরকার যে তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে, এইটাকেই হচ্ছে উষ্ণ প্রসবন। আবার বলছি পৃথিবীর যে ভৌমজল মানে ভেতরকার জল, এই ভেতরের জলটা ভূতাপে পৃথিবীর ভেতরকার যে তাপ তার সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। ধরো একটা যে আমরা হাঁড়ির মধ্যে জল রেখে যদি ফোটাতে শুরু করি কি হয়, তাহলে পাত্রের মধ্যে যে প্রচন্ড তাপ সেই পাত্রের মধ্যে যে জলটা আছে, পাত্রটা পৃথিবীর সঙ্গে তুলনা করলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর মধ্যে যে জল আছে সেটা ফুটতে শুরু করে, জলটা গরম হতে শুরু করে এবং
ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসছে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসছে, এটাকে উষ্ণ প্রস্রবণ। কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের এখানে এরিয়ার মধ্যে বক্রেশ্বরে। হ্যাঁ, ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ, একদম। এই ছবিটা পাশে তোমরা এঁকে দিয়ে বোঝাতে চেষ্টা করবে। এবং উষ্ণ প্রস্রবণটা কি? না, পৃথিবীর ভেতরকার জল, পৃথিবীর যে ভেতরকার জল, পৃথিবীর যে চাপ, ভেতরের যে চাপ অর্থাৎ ভূতাপের সংস্পর্শে এসে চাপ এবং তাপ দুটোরই সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। সেই ফুটন্ত জলটা যখন ফাটলের ভেতর দিয়ে বেরিয়ে আসে তাকেই উষ্ণ প্রস্রবণ বলে। বেরিয়ে আসে। ভূতাপ কি? ভূতাপ এই যে পৃথিবীর ভেতরকার তাপ। এই খুঁটিনাটি জিনিসগুলো পুরো পারফেক্ট ভাবে জানবে, কারণ নোট বই মুখস্থ করা থেকে টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে তোমার এইখানে অ্যান্সারটা সব জানা হয়েছে। কোনো ডাউট থাকলে সেখানে আমরা ক্লিয়ার করে দিই। ভূতাপ কি? ভূতাপ হলো এক ধরনের শক্তি, এটা একটা এনার্জি। যে একে কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি করা হয়। এটা জানবে। পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। পৃথিবীর যে এটাই যদি ছবি আমি করি যে এই কেন্দ্রের শক্তিটা রয়েছে, এই শক্তিটা কিন্তু এক জায়গায় থেমে নেই। এই শক্তিটা বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে। পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। পৃথিবী এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের দিকে আসতে শুরু করছে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। ভূতাপ শক্তি কাকে বলে? যে পৃথিবী পৃষ্ঠের দিকে যে কেন্দ্রের যে তাপ সেটা আসতে থাকাটাকে ভূতাপ শক্তি বলে। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে এই সেন্টার থেকে তাপটা পৃষ্ঠের দিকে আসতে থাকে, তাকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি যেগুলো বলা হয় কয়লা, খনিজ তেল ব্যবহার কমানো যায়। ভারতের কোথাও ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, যার চেষ্টা চলছে। যে কোথায় যদি অ্যাকচুয়ালি তাপমাত্রাটা তো সব জায়গায় সমান নয়, সেজন্য সব জায়গায় ভূতাপ শক্তিকে কাজে লাগানো সম্ভব নয়। বিদ্যুৎ তৈরি করার মতো সম্ভব নয়। এই যে বলছে ভারতে কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তা জানার চেষ্টা করতে বলছে। তাহলে ভূতাপ শক্তি কি? ভূতাপ শক্তিটাকে কি করতে পারি, কি কাজে লাগাতে পারি? আমরা বিদ্যুৎ তৈরিতে কাজে লাগাতে পারি। কোথায় আছে সেগুলো আমরা জেনে নিলাম। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের প্রায় 30% তারা ভূতাপ শক্তিকে কাজে লাগায়, বিদ্যুতে পরিণত করে। আমেরিকা ও যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ তাপ উৎপাদন করে। ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, এটা তাহলে আমরা জানলাম যে ভূতাপ কি এবং ভূতাপ থেকে কিভাবে তাপ শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। কোন দেশে এই বিদ্যুৎ কাজে লাগানো হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি করা হয়, কারণ ওখানে তাপটা বেশি আছে। কারণটা আমাদের বুঝতে হবে কেন আমাদের বাড়াতে হলো। যেখানে ঘনত্ব, তাপ, চাপ এগুলো যেখানে বেশি থাকবে সেখানেই প্রচন্ড মানে তরলটা পাওয়া যাবে এবং সেই তাপটা থেকে সহজে বিদ্যুৎটা তৈরি করা যাবে। এই পর্যন্ত কি আছে? নেক্সট হচ্ছে আমাদের পৃথিবীর ঘনত্ব, ডেনসিটি। ঘনত্ব বলতে আমরা কি বুঝি? ডেনসিটি এটা ফিজিক্সে আমাদের জানি
যে যতটা জায়গা আয়ত্ত দখল করে রাখে, যে পৃথিবীর ভূপৃষ্ঠের গড় ঘনত্ব প্রায় 2 থেকে 6 থেকে 3 থেকে 3.3 গ্রাম ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 কিমি গ্রাম পার ঘন সেমিতে, মানে এক ঘন সেমিতে 11 গ্রাম ঘনত্ব পাওয়া যায়। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামুদ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা পৃথিবীর গড় ঘনত্ব পেয়েছি 5.5 গ্রাম পার ঘন সেমি। এক ঘন সেমিতে 5.5 গ্রাম পৃথিবীর গড় ঘনত্ব আমরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে সেটা বিচার করি। আর কেন্দ্রের দিকে পৃথিবীর একেবারে কেন্দ্রে মানে সেন্টারে মাঝখানটা কেন্দ্রে ঘনত্ব 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। উপগ্রহের সাহায্যে আমরা জানতে পারছি গড় ঘনত্ব হচ্ছে, এটা গড় 5 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি। এটা একটু বইটা ফলো করে নাও, কোথায় ডাউট আছে কিনা দেখে না। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি গড় ঘনত্ব। কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব প্রায় 11 গ্রাম পার সেমি, এবং সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে যদি যাওয়া যায় সেন্ট্রাল পজিশনে, তাহলে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। আর উপগ্রহের সাহায্যে গড় ঘনত্ব যেটা আমরা জানতে পেরেছি 5.5 গ্রাম পার ঘন সেমি। এগুলো মাথায় রাখতে হবে একদম। ঘনত্ব ডেনসিটিটা কি, এখানে কিছু এলিমেন্ট দেয়া আছে, দেখবে এখানে বলছে অ্যালুমিনিয়াম এবং লোহা এদের মধ্যে কোনটার ঘনত্ব বেশি এবং কোনটা কি আকারে থাকছে, কোনটা হালকা কোনটা ভারী। একই আয়তনে যদি হয় তাহলে কোনটা ঘনত্ব কোনটা ভারী কোনটা হালকা সেটা আমরা এখানে ছবিতে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক দেখো, সেই জন্য এখানে পাত্রের মধ্যে রয়েছে লোহার বল আকারে লোহার পাত আর একটা অ্যালুমিনিয়ামের পাত নিয়ে হাতে দেখলে কোনটা ভারী লাগবে। তাহলে যার ঘনত্ব বেশি সেটা তত বেশি ভারী হবে, আর যার ঘনত্ব কম সেটা তত হালকা হবে। এটা আমরা একদম ক্লিয়ার করতে পেরেছি। একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। ঘনত্ব কাকে বলে? একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। ঠিক আছে, ভর ভার পার্থক্য নিশ্চয়ই জানো। ভর এখানে ওয়েট যে বলছে ভর তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি ঠিক ভর ভারের ডেফিনিশন ওখানে তোমাদের ফিজিক্সে পেয়ে যাবে ভর মানে ডিফারেন্সটা। কিন্তু আমাদের যেটা দরকার ভর মানে আমাদের ওয়েটটাকে বলছে, যে কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব। প্রতি ঘন সেমিতে পদার্থের কতটা ভর আছে সেটাই কিন্তু সেই পদার্থের ঘনত্ব। এক একটা পদার্থের ঘনত্ব এক এক রকম। সেটা আমাদের ফিজিক্সে আমরা পেয়ে যাব কোন পদার্থের কত ঘন সেমিতে, এক ঘন সেমিতে সেই পদার্থের ভর কত, ঘনত্ব কত, বা কত দূরে আছে তার ধারণা থেকে জানা যায়। একই মাপের একটা লোহার পাত একটা অ্যালুমিনিয়াম পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে আর কিভাবে বুঝবে সেটা এখানে দেখে নিতে বলছে। এবার এটা দেখতে পাচ্ছেন যে এখানে ছড়িয়ে ছিটে রয়েছে, এবং এটা যেহেতু ভারী সেই জন্য নিচের দিকে রয়েছে। এটা পরপর থেকে হয়তো উপরে থেকে আসবে, বা যদি ইয়ে হয় তাহলে ভাসবে, খুব হালকা হলে ভেসে থাকবে, বেলুনের মতো ভাসবে। বেলুন ভাসবে কেন?
বেলুনের ডেনসিটিটা কম, মানে ভরটা কম আছে বলে ভাসতেছে। একই আয়তনটাও তো একই, যে আকারটা এরকম দেখতে লাগছে, সেখানে সেই জন্য ভাসছে, কিন্তু ভরটা কম আছে বলে, ঘনত্বটা কম আছে বলে সে ভাসছে। ঠিক আছে। এখন প্রশ্ন হলো পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? পৃথিবীর কেন্দ্রে হ্যাঁ বলো। থাকে মানে আবর্তন করতে থাকে। হ্যাঁ, আবর্তন করতে থাকে। সেই জন্য কি হচ্ছে, সেইখানে যে জিনিসটা থাকে সেটা ভারী, এবং সেটা যখন আবার বাইরের দিকে চলে আসবে তখন কিন্তু আবার ওটা ইয়েটা কমে যায়। বিশেষত লোহা যখন সে ঠান্ডা অবস্থা হয়ে গেল, ঘনত্বটা কমে গেল আস্তে আস্তে, তখন কিন্তু সে হালকা হতে শুরু করলো। তো অ্যালুমিনিয়াম এবং সিলিকা মধ্যে উপরের দিকে ভেসে উঠছে, তাদের ঘনত্ব যেহেতু কম, হালকা হতে তাদের আবর্তনটা কমে গেছে, এবং ভেতরে থাকছে না, ভূপৃষ্ঠের যে টানটা, মাধ্যাকর্ষণের টানে যে রয়েছে সেটা আর থাকছে না। বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যাচ্ছে মানে মাধ্যাকর্ষণ টেনে রাখছে তাকে। হ্যাঁ, আকর্ষণ করে রাখছে। সেই আকর্ষণ করে রয়েছে বলে তার ভরটা বেশি আছে, ঘনত্বটা বেশি আছে, সেই জন্য সেই পদার্থটা বেশি ভারী, আর সেই জন্য সে কেন্দ্রের দিকেই আছে। আর ভূপৃষ্ঠের দিকে চলে আসছে মানে জানবে যে ঘনত্ব এবং ভরটা কম আছে, যার ফলে সে ভূপৃষ্ঠের দিকে বাইরে বেরিয়ে আসছে। তাই তো। এবং সেটা অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম সিলিকা উপরের দিকে ভেসে উঠছে। স্বাভাবিক না, পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে। পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যাবে তত চাপটা বাড়বে, এবং তাপও বাড়বে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বেড়ে যায়। তেমনি বেশি ঘন পদার্থ চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ চাপ এবং তাপ বাড়ার ফলে ভেতরের পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, কোথাও অতরল অবস্থায় আছে। চাপ দুটি আছে, কোথাও কম আছে, কোথাও বেশি আছে। যেখানে কম আছে সেখানে কঠিন অবস্থায় আছে, যেখানে বেশি আছে তাপ সেখানে তরল অবস্থায় আছে, এবং আরো যেখানে কম আছে সেখানে অর্ধতরল অবস্থায় আছে। তাই তো। হ্যাঁ, বেশ ক্লিয়ার হয়েছে। দেখো, কোনো ডাউট থাকলে বলবে। এখানে যত অভ্যন্তরে যাওয়া যাচ্ছে দেখতে, যেখানে যত চাপ বাড়ছে এবং তাপও বাড়ছে, সেখানে ঘনত্বটা তত বেড়ে যাচ্ছে। এইভাবে ব্যাখ্যা করছে। চাপ বাড়ার ফলে এই যে আমরা কোশ্চেন করতেই পারি, বিভিন্ন পদার্থগুলো, পৃথিবীর ভেতরের বিভিন্ন পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, কোথাও কেন একই রকম আমরা দেখতে পাচ্ছি না। যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে পদার্থগুলো সেরকম বিভিন্ন অবস্থায় রয়েছে, কোথাও অতরল, কোথাও কঠিন, কোথাও গ্যাসীয় অবস্থায় রয়েছে। ফুল কনসেন্ট দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে পড়া এক্ষুনি হয়ে যাবে। একবার পড়ে নিলি। এখানে এক্সাম্পলের সাহায্য করছে যে কিছুটা নুড়ি, পাথর, মাটি নাও, কাঁচে গ্লাসে অর্ধেক জল করো, ওগুলো গ্লাসে ঢেলে নাড়িয়ে দিয়ে দেখো কি হয়। কি হবে বলো? হ্যাঁ, মাটিগুলো ঘোলাটে হয়ে যাবে, জলটা ঘোলাটে জলের সঙ্গে মিশে যাবে। হালকা পরে এগুলো উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, ভাসবে। নিচে নেমে যাবে, আর মাটিগুলো গলিত অবস্থায় তরল হয়ে যাবে, জলের সঙ্গে মিশে। হ্যাঁ, ঠিক। তাহলে এটা আমরা না করেও আমরা জানতে পারছি, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি বা দেখছি এগুলো। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস, কনসেপ্ট, হ্যাঁ, ওই জন্য পর আগাচ্ছি ওই জন্য
নেক্সট আরেকটা পয়েন্ট বলছে ভূমিকম্পের তরঙ্গ তরঙ্গ নিশ্চয়ই বোঝো যে ভূমিকম্পটা তরঙ্গ আকারে এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছায়। সমুদ্রে বা পুকুরের জলে যদি একটা ঢিল ছোড়া হয় তাহলে সেই জলটা তরঙ্গ আকারে পুকুরের ইয়ের দিকে চলে আসে, ডাঙার দিকে চলে আসে, তাই তো মাঝখানে যদি একটা ঢিল ছোড়া হয় সেই তরঙ্গর আকারে আস্তে আস্তে জলের তরঙ্গ যেটা হয় সেটা আস্তে আস্তে জলের ঘাটের কাছে চলে আসে। এটা লক্ষ্য করে দেখেছো? এইটাই ভূমিকম্প তরঙ্গ। তেমনি জলের তরঙ্গ যেমন আমরা দেখেছি, ভূমিকম্পের তরঙ্গ আছে। এটা কি ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। ভূমিকম্পের যে তরঙ্গ তার গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তরঙ্গগুলি বিভিন্ন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র আকার, কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলোকে পিএস ভূ অভ্যন্তর দিয়ে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এই সব কিছু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দিচ্ছে। ওই ভূকম্পের তরঙ্গ এখানে পিএস নাম দিয়ে এনারা ব্যাখ্যা করছে। সেই পিএস যেভাবে গতিবিধি বদলাচ্ছে, অভিমুখ বদলাচ্ছে, কখনো উল্টো দিকে চলে যাচ্ছে বা গতিমুখ বদলে দিচ্ছে, পাল্টাচ্ছে, সেই সব ওই ভূকম্পের তরঙ্গ থেকে তারা জানতে পারছে। এবং ভূকম্পের তরঙ্গ ভূ-অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমে দিয়ে প্রবাহিত হতে পারে। এখন এখানে তরঙ্গগুলো কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। মাধ্যমটা আমার বিভিন্ন হতে পারে জল, কোনো পদার্থ ইত্যাদি। তরঙ্গ সেখানে আস্তে আস্তে প্রবাহিত হয়। সেই প্রবাহিত হওয়াটা তরঙ্গটা ভূকম্পের তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না। এখানে পি এবং এস তরঙ্গের মধ্যে ডিফারেন্স করছে। পি তরঙ্গ হচ্ছে কঠিন তরল যে কোনো এতে প্রবাহিত হতে পারে, আর এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। মানে কঠিন অবস্থায় প্রবাহিত শুধু কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। আর পি তরঙ্গ কঠিন তরল যে কোনো প্রবাহিত হতে পারে। তাই তো বলছে। একটু পড়ে দেখে নাও যদি ডাউট পি এবং এস দুটো ভূমিকম্পের তরঙ্গকে প্রকাশ করছে। এই ভূকম্পের তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরে কি পদার্থ আছে বা তাদের ভূমিকম্পের গতি প্রকৃতি ইত্যাদি বিজ্ঞানীরা আমাদেরকে জানাচ্ছে। যেমন ওয়েদার রিপোর্ট জানায়, তেমনি ভূমিকম্পের যে ব্যাখ্যা, ভূমিকম্পে কত রিক্টার স্কেলে হলো, কোথায় হলো, আমরা ঘরে বসে জানতে পারবো। ওই তথ্যগুলো সম্পর্কে পি এবং এস তরঙ্গের যখন বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করবে তখন তারা জানতে পারবে কোথায় কিভাবে হয়েছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। কিন্তু পি এবং এস তরঙ্গ কি সেটা এখানে ব্যাখ্যা করতে স্পষ্টভাবে দেখবে যে পি তরঙ্গ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরলের মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধু কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই দেখো ভূমিকম্পের উৎপত্তি স্থল সেখানে ব্যাখ্যা করা আছে, দেখো বইটা। এইখানে ভূমিকম্প এই যে এস তরঙ্গ এগুলোকে যদি তরঙ্গ করি এই আর চিহ্নগুলো তরঙ্গ ছড়িয়ে পড়ছে, তরঙ্গ মানে ছড়িয়ে পড়ছে। এস তরঙ্গ এগুলো ছড়িয়ে পড়ছে। শুধু পি তরঙ্গ যে কোনো স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। আর এইগুলো হচ্ছে এস তরঙ্গ একটা মাধ্যম দিয়ে কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত। আর এখানে জল, বাতাস ইত্যাদি যে পদার্থ ইত্যাদি রয়েছে সেইগুলো প্রবাহিত হচ্ছে শুধুমাত্র যে কোনো স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এটা হচ্ছে পি তরঙ্গ।
এটা ডায়াগ্রামটা ভালো করে মনে রাখবে তোমরা। এইগুলো হচ্ছে এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, আর পি তরঙ্গ তরল কঠিন যে কোনো মধ্যে দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এই যে যেটা ডায়াগ্রামটা এই সার্কেলের মধ্যে থাকবে, আর এরা এস তরঙ্গগুলো এটা দিয়ে প্রবাহিত, তার কারণে এগুলো কঠিন পদার্থ আছে সেইগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত। আর এটা হচ্ছে উৎপত্তি স্থল। তাহলে দেখো এখানে ভূমিকম্প তরঙ্গগুলোকে দুটো নাম দিচ্ছে পি এবং এস তরঙ্গ। কম্পন তরঙ্গগুলোকে পি এবং এস নামে অভিহিত করেছে। পি এস তরঙ্গ কাকে বলে, কোথা দিয়ে প্রবাহিত হয়, পি তরঙ্গ কোথা দিয়ে প্রবাহিত হয় সুস্পষ্টভাবে কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছে। এখানটা একটুখানি তোমরা রিডিং পড়ে নাও, ডাউট থাকলে বল। ক্লিয়ার রাখবে। ছবিটা তোমরা বারবার ইয়ে করে মেমোরিতে রাখ। নেক্সট একটু তাড়াতাড়ি করছি এখানটা। দেখো একটা পেঁয়াজের যদি কাটা হয় এইভাবে, তাহলে দেখা যাবে যে স্তরবিন্যাস দেখা যাবে। একরকম কিন্তু নেই। আলু কাটলে কি এরকম হয়? না, কিন্তু পেঁয়াজ কাটলে এরকম দেখায়। তাহলে পৃথিবীর অন্তর্মহলটাও ঠিক এইরকম। এবং বিভিন্ন ঘনত্বের ও বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। এই যে এখানে পৃথিবীও কেটেছে আর পেঁয়াজও কেটেছে। এখানেও তেমনি বিভিন্ন স্তর আছে। এই স্তরগুলোর নাম বিভিন্ন আছে। সেগুলো মানে উঁচু ক্লাসে তোমরা পড়বে। এই যে স্তরগুলো, একটা লেয়ার দেখতে পাচ্ছ না, পেঁয়াজের খোসার মতো এই যে একটা লেয়ার, এইগুলোর নাম আছে এবং বিভিন্ন ঘনত্বের এবং বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। হ্যাঁ, রাইট। এগুলো ওইগুলো নাম দেয়া আছে। এই পরেই আছে ব্যাপার আছে। প্রধানত তিনটি স্তর পেয়ে সন্ধান পেয়েছে। এই দেখো এখানটা বলে অন্দরমহল, পৃথিবীর অন্দরমহল। এটাকে বলছে অন্দর। ভূকম্প তরঙ্গ গতিবিধি খুব সাহায্য করেছে। ভূমিকম্প তরঙ্গ জ্বালামুখী থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রদত্ত তিনটি স্তরের সন্ধান পেয়েছে। একটা জিনিস দেখো, আমরা গিয়ে কোনো সন্ধান করতে পারছি না, তাই তো? আমরা কিসের সাহায্য করছি? ভূকম্পের তরঙ্গের গুলোকে আমরা কাজে লাগিয়ে সেখানে আমরা যে লাভাগুলো বেরোচ্ছে সেই লাভা থেকে পর্যবেক্ষণ করে ভূবিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে তিনটি লেয়ার তিন ভাগে ভাগ করছে। তিনটি স্তরের সন্ধান পেয়েছে। একেবারে উপরে আছে ভূত্বক, ক্রাস্ট অর্থাৎ যেটাকে আমরা মাটি বলছি। ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের দিকে আছে কেন্দ্রমণ্ডল। এই তিনটে স্তর। ঠিক আছে। একেবারে কেন্দ্রে হচ্ছে কেন্দ্রমণ্ডল, তারপরে স্তরটাকে বলছে গুরুমণ্ডল, আর তার বাইরের দিকে বলছে ভূত্বক। এবং পৃথিবী যে একটা গল্প, সেখানে জুল ভার্নের লেখা গল্পটা এখানে অত ইয়ে করে দেখা দরকার নেই আমাদের। সেটা আমাদের মূল জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে যে বিভিন্ন যে স্তর, সেই স্তরটা ভূপৃষ্ঠ, যে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটি স্তরে বৈশিষ্ট্য এবং যে কি বলবো ঘনত্ব, বিভিন্ন বৈশিষ্ট্য এবং ঘনত্বের অনুযায়ী তিনটে স্তরে ভাগ করা আছে। কি নাম আবার বলছি, তিনটে স্তর। বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে তিনটে স্তরের সন্ধান পেয়েছে। একেবারে উপরে আছে ভূত্বক, নিচে আছে ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর তার নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। এই যে ভূত্বক, এই বাইরের এটাকে বলছে ভূত্বক। কাটা আপেলের খোসার সঙ্গে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর ভূত্বকের তুলনা করা যায়।
ভূত্বক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কাটা আপেলের খোসা যেটা হবে সেই খোসাটাকে ভূত্বক বলবো। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ বলো। এখানে ব্যাখ্যা করেছে দেখো, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ব্যাখ্যা করে দেয়া আছে। আপেলটা কেটে ব্যাখ্যা করে দিয়েছে দেখো। আপেলের খোসা গোটা আপেলটা সেটা কত পাতলা সেটা হচ্ছে ভূত্বক। তার এই যে এই অংশটা শ্বাস যে অংশটা সেটা হচ্ছে গুরুমণ্ডল, আর ভিতরে এই অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি এবং মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর। মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি আর মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর। এর গড় গভীরতা প্রায় 30 কিমি। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। এটা রাখবে সীমা এবং শিয়াল দুটো যে টার্ম, এটা খেয়াল রাখবে। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন, SI এবং ম্যাগনেসিয়াম, MgM দিয়ে তৈরি যে স্তরটা তার নাম হচ্ছে সীমা। এই স্তর তুলনায় ভারী। ম্যাগনেসিয়াম এবং সিলিকন তুলনায় এগুলো ভারী বলে সীমাটা, এই স্তরটা তুলনায় ভারী। প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠনে সাহায্য করে। এর ঘনত্ব 2.9 গ্রাম পার ঘনসেমি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের উপরের স্তরটাকে বলে শিয়াল। গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে। এখানটা খুব মন দিয়ে পড়তে হবে। সিলিকন এবং ম্যাগনেসিয়াম মহাসাগরের নিচে যে দিয়ে গঠিত যে স্তরটা, সেই স্তরটার নাম হচ্ছে সীমা। আর এর ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘনসেমি। ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা এই স্তরটা গঠনে সাহায্য করেছে। আর শিয়াল হচ্ছে গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা গঠনে সাহায্য করেছে। সিলিকন, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের উপরে যে স্তরটা এটা হচ্ছে শিয়াল। এই স্তর সীমার চেয়ে হালকা, একটানা নয়। এই যে এটা ভারী বলেছিলাম আর এটা হালকা, প্রত্যেকে হালকা এবং একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। এই স্তরটা সমুদ্রের নিচে পাওয়া যায় না। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে শিয়াল অবস্থান করেছে। মহাসাগরীয় ভূত্বকের উপরে এই শিয়াল অবস্থান করছে। এটা জাস্ট টার্মগুলো একটু বুঝে নেবে এবং কাকে বলে, কোথায় দেখতে পাই একটু লিখে মুখস্থ চেষ্টা করো। একটু দেখে নাও। এইগুলো আবার ডিটেইলে এটা করে ব্যাখ্যা এই পর্যন্ত। হ্যাঁ, এখান পর্যন্ত দেখে নিতে হবে। এবার মানে বেশ টাফের দিকে যাবে। আচ্ছা, আমরা হ্যালো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, কারণ হচ্ছে এরপরে যখন যাবো একটু মানে গুলিয়ে যাবে ব্যাপারটা, তাই না? এই ইউনিটটা দুদিন ধরে হলেই ভালো, কারণ এর পরের অংশগুলো খুব টাফ আছে। আর এই অংশগুলো আবার গুলিয়ে যাবে। প্রথম স্টাডি করো, একটু গুলিয়ে যাবে। সেজন্য এর পরের দিনে আবার বাকিটা আমরা শুরু করব। ঠিক আছে? কোনো ডাউট থাকলে আমাদেরকে পরের দিনে বলবে বা আমাকে ফোন করে জানাতে পারো। ঠিক আছে? তাহলে এটা এই পর্যন্তই থাক আজকে। ওকে। হ্যাঁ, হিস্ট্রিটা আমরা হিস্ট্রিটার জন্য তোমরা একটু ফ্রেশ হয়ে নাও। হিস্ট্রিটা আর করছি।